এমপি আনার হত্যার তদন্ত বন্ধে চাপ আসছে, হচ্ছে আর্থিক লেনদেন। অভিযোগ মেয়ে ডরিনের। চাপমুক্তভাবেই তদন্ত চলছে, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। রাজধানীর গাবতলীর হাটে এসেছে সর্বোচ্চ 25 লাখ টাকা দামের গরু। শাকিব খান, পরিমণি সহ তারকাদের নামের ছড়াছড়ি। বাজেটের আকার বাড়লেও বরাদ্দ বাড়ে না সামাজিক খাতে। কৃষি ভর্তুকির অধিকাংশই যায় ধনীদের পেটে। সিপিডি সংলাপে বিশ্লেষকরা। এবং কুয়েতের মানগাফে শ্রমিকদের আবাসন ভবনে ভয়াবহ আগুন। 53 জনের মৃত্যু, বহু হতাহতের আশঙ্কা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের তদন্ত বন্ধে বিভিন্ন দিক থেকে চাপ আসছে, হচ্ছে বড় ধরনের আর্থিক লেনদেন। এমন অভিযোগ জানালেন মেয়ে মমতারিন, মেয়ে ফেরদৌস ডরিন। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন। পরে অভিযোগ অস্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাপমুক্তভাবেই তদন্ত চলছে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্টে। বাবা হত্যার সঠিক বিচার চেয়ে দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আবারও দেখা করতে আসেন আনার কন্যা মমতারিন ফেরদৌস ডরিন। সাক্ষাৎ শেষে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। জানান, হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত বন্ধে বিভিন্ন দিক থেকেই চাপ দেওয়া হচ্ছে। অভিযোগ করেন আর্থিক লেনদেনেরও। কোনো তদবিরের চাপে পড়ে যেন আমার বাবার এই হত্যাকাণ্ড, নৃশংসভাবে নির্মমভাবে যে হত্যাকাণ্ড আপনারা জানেন, সেটিকে যেন বন্ধ করার চেষ্টা না করে, এটি যেন কোনো চাপের মুখে পড়ে সঠিক তদন্তটা যেন বন্ধ না হয়। আমি এর সঠিক বিচার চাই, যে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমি যেভাবে এতিম হয়েছি আর কেউ যেন এভাবে এতিম না হোক। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মমতাময়ী মা, তার কাছে এবং আমি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আঙ্কেলের কাছে আমি এসেছি। পরে আনার কন্যার অভিযোগ অস্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো চাপ নেই, তদন্ত এগোচ্ছে সঠিকভাবেই। সঠিক পদ্ধতিতে ইনকোয়ারি হচ্ছে এবং আমরা মনে করি ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সবকিছু বলবো, কার উদ্দেশ্য কি ছিল, এগুলো সব আমরা পরে জানাবো। আর এখানে চাপের তো কোনো প্রশ্নই আসে না। কে চাপ দেবে কাকে? একটা খুন হয়েছে, একটা আমাদের মাননীয় সংসদ সদস্য, তার যারা খুন করেছেন তাদেরকে আমাদের খুঁজে বের করার দায়িত্বটা আমাদের, আমরা তাই করছি। এ সময় কথা বলেন আরেক আলোচিত ঘটনা, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ প্রসঙ্গেও। তদন্তে দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যে তদন্ত হচ্ছে সেগুলো দেখবে, আমাদের এখানে দেখার কিছু নেই। তদন্ত যারা করছেন তারা যদি কিছু প্রমাণ করতে পারেন তখন সেটা নিয়ে দেখা হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর গাবতলী পশুর হাটে বাহারি নামে এসেছে কোরবানির গরু। বরকতুল্লাহ, দোয়েল, জাম্বু, রানা থেকে শুরু করে শাকিব খান ও পরিমণিকেও বাদ দেওয়া হয়নি। তবে মানুষের নামে নামকরণ করা হলেও এটা একান্তই শখের বশে রেখেছেন বলে জানান খামারিরা। এখনও বিক্রি না হলেও 10 লাখ থেকে শুরু করে 25 লাখ পর্যন্ত দাম হাঁকাচ্ছেন ব্যাপারীরা। তবে বিশাল আকৃতির এসব গরু দ্রুত সময়ের মধ্যেই বিক্রি হবে বলে আশা ব্যাপারীদের। এ বিষয়ে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। দেশের বিভিন্ন জেলা থেকে বাহারি নাম নিয়ে গাবতলী পশুর হাটে আসতে শুরু করেছে কোরবানি পশু। বরকতুল্লাহ, দোয়েল, জাম্বু ও রানা নামকরণ করে পাবনা সদর থেকে আব্দুল মালেক গাবতলী পশুর হাটে এনেছে 5টি গরু। প্রতিটি 10 লাখ থেকে শুরু করে এরই নিচে দাম হাঁকাচ্ছেন তিনি। এইসব পশুর নামকরণের ব্যাখ্যাও দেন আব্দুল মালেক। গরু তো সচরাচর এত বড় বড় গরু হয় না, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ছাড়া সম্ভব না। এই জন্য নাম রাখছে বরকতুল্লাহ। আর এটার নাম রাখছে দোয়েল, দোয়েলের মতো অনেকটা দেখতে, সাদা কালো। আর এটার নাম আসওয়াদ, এটা কালো দেখতে। ওই গরুটার নাম রাখছে রানা, ওই একটা ব্যাপারী আমাকে দিয়েছিল, ওই লোকটার নাম ছিল রানা। আর ওর নাম রাখছে জাম্বু, জাম্বুর মতো দেখতে, পাটা অনেক মোটা। কুষ্টিয়ার মিরপুরের রাশেদ আলী 4 বছর বয়সের বীর বাহাদুরের দাম হাঁকাচ্ছেন 25 লাখ। তার পেছনে প্রতিদিন খরচ করেছেন 1000 টাকা করে। কুষ্টিয়ার থেকে আনছি, মিরপুর থানা, দাম চাচ্ছে 25 লক্ষ টাকা, আর বয়স হচ্ছে 4 বছর। এদিকে টিপু ব্যাপারী হৃদয় থেকে ভালোবাসেন শাকিব খান ও পরিমণিকে, তাই গরু দুটির নামও রেখেছেন 2 তারকার নামে। আমি শাকিব খানের আগের থেকে ভালোবাসতাম, এই লাগি নাম রাখছে শাকিব খান, ছোট থেকে নাম রাখছি।
স্মার্ট ক্রেতা পেলে পরিমণিকে তার হাতে তুলে দিবেন বলেও জানান টিপু ব্যাপারী। বিক্রি করতে না পারলেও কোনো মন খারাপ হবে না বলেও জানান তিনি। পরিমণের থেকে দেখতে মানে আরো ভালো, আল্লাহ ইনশাআল্লাহ। 1 ঘন্টা লিয়ে এখানে পাড়াপাড়ি করছে গরু লিয়ার লাগি। ছেলে আমার আসলে পছন্দ হয়নি, মেয়ে দিব, ছেলে আবার সুন্দর চাই। ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাত দিন 5 শতাধিক স্বেচ্ছাসেবী কাজ করছে বলে জানান হাট পরিচালনা কমিটি। পুলিশ এবং র্যাব সাথে সাথে গোয়েন্দা বিভাগ যারা আছে, বিভিন্ন গোয়েন্দা বিভাগ, তাদের সিকিউরিটি আছে। পাশাপাশি আমাদের হাটের কর্তৃপক্ষ থেকে 250 মানুষ দেওয়া আছে, যারা সার্বক্ষণিক হাটের ভিতরে থাকবে ঘোরাঘুরির মধ্যে। কোনো সমস্যা হলে আমরা সাথে সাথে সলভ করার চেষ্টা করি। জাল টাকা শনাক্তকরণ সহ ব্যাপারীদের টাকা নিরাপদে বাড়ি নিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় হাট কর্তৃপক্ষ। তারা এখানে টাকা জমা দিয়ে যাবে ইসলামী ব্যাংকের বুথে, একটা কার্ড দেওয়া হবে, ডেবিট কার্ড। সে তার গন্তব্যস্থানে যে ওই টাকাটা উইথড্র করে নিতে পারে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। জোর করে হাটে কুরবানির পশু নামাতে বাধ্য করা হচ্ছে এমন অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। এটি নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ। রাজধানীতে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে একথা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিবুর রহমান। ঈদে ফিটনেসবিহীন বাস না চালানো, টার্মিনালের বাইরে সড়কে বাস থামিয়ে যাত্রী না তোলা, চার্টের বাইরে ভাড়া না নেওয়া, মোটরসাইকেল গতি ও হেলমেট পরিধান নিশ্চিত করা, পিকআপ ও ট্রাকে যাত্রী বহন না করার পরামর্শও দেন তিনি। পাশাপাশি লঞ্চ সেবা ভোগান্তিমুক্ত করতে ডিএমপি সতর্ক থাকবে বলেও জানান মনিবুর রহমান। ঠিক রেখে যেন গরুর হাটগুলো বসে সে ব্যাপারে কিন্তু আমরা তাদেরকে আহ্বান করেছি। টার্মিনাল ভিত্তিক কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট প্রদর্শন করা আছে এবং এটা সবসময় প্রদর্শন করতে হবে। মোটরসাইকেল চালক এবং আরোহী যারা ঢাকা মহানগরী ছেড়ে দূর দূরান্তে যাবে, ঢাকা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গমন করবেন ঈদ উপলক্ষে, তারা যেন সর্বদা হেলমেট পরিধান করে এবং গতিসীমা মেনে চলে, সেই বিষয়টি ট্রাফিক বিভাগ নিশ্চিত করবে। মাথাপিছু আয় আর বাজেটের আকার বাড়লেও সামাজিক খাতের বরাদ্দের আকার বাড়ে না। সকালে গুলশানের একটি হোটেলে আয়োজিত সিপিডি বাজেট সংলাপে এসব মন্তব্য করেন বিশেষজ্ঞরা। জিডিপি প্রবৃদ্ধি বাড়াতে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য আর কর্মসংস্থানে বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়েছে সিপিডি। আর বাজেটের নানা দিক তুলে ধরে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, সরকারের উন্নয়নের অধিকাংশই যাচ্ছে ধনী শ্রেণীর পেটে। মনিরুল ইসলামের রিপোর্ট। প্রতি বছরই বাড়ছে জাতীয় বাজেটের আকার, মাথাপিছু আয়ও বাড়ছে সমানতালে। কিন্তু জাতীয় বাজেটেই দেশের উন্নয়নে শ্রম দেয়া মানুষ কতটা গুরুত্ব পাচ্ছে, এ নিয়ে বাজেট সংলাপ আয়োজন করে সিপিডি। এ সময় অংশ নেয়া বিশিষ্টজনেরা বাজেটের নানান অসঙ্গতি তুলে ধরেন। দাবি ওঠে শ্রমিকদের রেশনিং এর আওতায় আনতে। ৪৫,০০০ কোটি টাকা যদি রেশনের বরাদ্দ হয়, তাহলে আমাদের ২.৫ কোটি মানুষ তারা রেশনের আওতার মধ্যে আসবে। আর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, ১ দশকের উন্নয়ন কৌশলে শ্রম খাত উপেক্ষিত, আর দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপান্তরে নামমাত্র করে কালো টাকাকে বৈধতার সুযোগ দেওয়া হয়েছে বলে মনে করেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণের মানে একটা টেক্সটবুক এক্সাম্পল বাংলাদেশ হয়ে থাকবে। অদক্ষতা এবং দুর্নীতির সার্বিক প্রাতিষ্ঠানিকরণ হয়ে গেছে। সো আমরা একটা লৌহ ত্রিভুজের রাজনৈতিক অর্থনীতি আটকে আছি, এটাকে ভাঙা দরকার। শিক্ষার উপবৃত্তি নির্ধারণের মূল্যস্ফীতিকে বিবেচনায় আনা হয়নি। শিক্ষার মান উন্নয়নেও কোনো বরাদ্দ নেই বাজেটে। আর আইএমএফ এর প্রেসক্রিপশনের বাজেট দেশের অর্থনীতিকে হুমকির মুখে ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সব জায়গায় শুনি যে মূল্যস্ফীতি বিষয়টা বিবেচনা করা হয়, উপবৃত্তির ক্ষেত্রে সেটা কেন বিবেচনা করা হলো না? আইএমএফ যখন বলছে তখন সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতে, যে আমি মনে করি আওয়ার ইকোনমি ইজ ইন ডেঞ্জার। সিপিডি নির্বাহী পরিচালকের মতে, বাজেটের পদক্ষেপগুলো সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা আনবে না। মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক স্থিতিশীলতাটা এইগুলো ফিরিয়ে আনার জন্য যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে বাজেটে, সেগুলো কিন্তু আসলে পর্যাপ্ত নয়। এ সময় বাজেটের ইতিবাচক দিক তুলে ধরেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তবে তিনি স্বীকার করেন, কৃষি ভর্তুকির অধিকাংশ বরাদ্দই যাচ্ছে ধনিক শ্রেণীর কৃষকের পেটে। এই যন্ত্রগুলা 70% ভর্তুকিতে যাচ্ছে উচ্চ শ্রেণীর কৃষকদের হাতে। এমনিতেই তারা ধনী, তারা আরও ধনী হচ্ছে। সুতরাং এই সম্বন্ধে চিন্তা ভাবনা করার অবকাশ আছে। এমনি ভর্তুকি দিয়ে সারে, বীজে, এখন মেশিনও দিচ্ছি। সুতরাং টাইম হ্যাজ কাম টু স্ট্যান্ড। স্বাস্থ্য ও শিক্ষা খাতের বাস্তব পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন সরকারের সাবেক এই মন্ত্রী। উপজেলা পর্যায়ে বেসরকারি স্বাস্থ্য স্থাপনা এখন ওপেন হয়েছে, উইচ ইজ গুড, আমি এটা অস্বীকার করছি না। তাহলে কেন ছেড়ে যাচ্ছে সরকারি স্থাপনা, এইটা হল মূল বিষয়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।
6 ঘন্টায় কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিলেন ডিএনসিসির মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। রাজধানীর গাবতলী ডিএনসিসির প্রস্তাবিত কাঁচাবাজার সংলগ্ন মাঠে ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনায় নতুন 32টি ডাম্প ট্রাক এবং 8টি আধুনিক কম্প্যাক্টেড ট্রাকের সংযোজন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মেয়র আতিকুল ইসলাম এসব কথা বলেছেন। ঈদে বর্জ্য অপসারণের জন্য 10,000-এর অধিক কর্মী কাজ করবে। 10,40,000 পলিব্যাগ বিতরণ করা হচ্ছে। হাটের নিয়ম ভেঙে সড়কে কেউ হাট বসালে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চাই ইনশাল্লাহ 6 ঘন্টায় আমি বর্জ্য পরিষ্কার করব ইনশাল্লাহ। আমাদের সকল পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদেরকে নিয়ে, জনগণকে নিয়ে আমাদের এই ফ্লিটের মাধ্যমে ডেলি 350 টন বর্জ্য আমরা অপারেশন করার জন্য আমাদের সক্ষমতা আরও বেড়ে গেল। অর্থ আত্মসাৎ মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে আনুষ্ঠানিকভাবে শুরু হলো মামলাটির বিচার। আগামী 11 জুলাই সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জন নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন। 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত 1 ফেব্রুয়ারি 14 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। ডক্টর মোহাম্মদ ইউনুসের বিচার প্রক্রিয়া নিয়ে ইউরোপীয় ইউনিয়ন জানতে চেয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউরোপিয়ান 2 প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। ডক্টর ইউনুস তার বিচার প্রক্রিয়া সম্পর্কে যা বলে বেড়ায় সেটি অসত্য ও দেশের মানুষের জন্য অপমানজনক বলে জানানো হয়েছে। আইনমন্ত্রী জানান তাদের অবহিত করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস শ্রম অধিকার লঙ্ঘন করেছেন। দেশের নাগরিকদের যেভাবে বিচার হয় সেভাবেই ডক্টর ইউনুসের বিচার প্রক্রিয়া হচ্ছে। দেশের যে কোনো নাগরিক দেশের আইন ভঙ্গ করে তার যেরকম বিচার হয় ডক্টর ইউনুসের ঠিক সেইভাবে বিচার হচ্ছে। কিন্তু আমি এটা বলেছি যে ডক্টর ইউনুস যেই সব কথা বলে বেড়াচ্ছেন সেই সব কথা অসত্য এবং সেই সব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক। টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। নামিবিয়ার বিপক্ষে দাপুটে জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপে সুপার 8 নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। 72 রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই হেসে খেলে জয় তুলে নেয় অজিরা। এদিকে বৃষ্টির কারণে নেপাল শ্রীলঙ্কা ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সুপার 8-এ যাওয়ার পথ সহজ হয়ে গেল বাংলাদেশের। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। অ্যান্টিগা বারবুডায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে আফ্রিকার দেশটিকে ব্যাট করতে পাঠান অজি কাপ্তান মিচেল মার্শ। শুরু থেকে অস্ট্রেলিয়ান বোলাররা চেপে ধরেন নামিবিয়াকে। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে 17 ওভার 72 রানেই গুটিয়ে যায় নামিবিয়া। দলের হয়ে 2 অঙ্কের রান করতে পেরেছেন কেবল 2 জন। মাইকেল ভন করেন 10 বলে 10 আর অধিনায়ক ইরাসমাস করেন 43 বলে 36 রান। 12 রান দিয়ে 4 উইকেট নিয়ে প্রথম অজি হিসেবে আন্তর্জাতিক টি-20-তে 100 উইকেটের মাইল ফলক ছুঁয়ে ফেলেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। 73 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেই নামিবিয়া বোলারদের তুলোধুনো করতে থাকেন অজি ব্যাটাররা। দলীয় 21 রানে ওপেনার ডেভিড ওয়ার্নার সাজঘরে ফিরলেও 1-6 ও 3-4-এ 8 বলে তার সংগ্রহ 20 রান। এরপর বাকি কাজটা সেরে ফেলেন ট্রাভিস হেড ও অধিনায়ক মার্শ। 5 ওভার 4 বলেই জয় তুলে নেয় মাইটি অস্ট্রেলিয়া। ম্যাচ সেরা হন অ্যাডাম জাম্পা। এদিকে ফ্লোরিডায় লডার হিলে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে নেপাল শ্রীলঙ্কার ম্যাচ। আগের 2 ম্যাচ হারায় বিশ্বকাপ থেকে ছিটকে গেল লঙ্কানরা। তবে এতে সুপার 8-এর যাত্রা অনেকটাই সহজ হয়ে গেছে বাংলাদেশের। এখন 1 ম্যাচ জয় পেলেই সুপার 8-এ চলে যেতে পারবে টাইগাররা। অন্য ম্যাচে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে কানাডাকে 7 উইকেটে হারিয়েছে পাকিস্তান। আসরে এটি প্রথম জয় তাদের। লো স্কোরিং পিচে টসের ব্যাট করতে নেমে 7 উইকেটে 106 রান করে কানাডিয়ানরা। জবাবে রিজওয়ানের ঝলকে 15 বল হাতে রেখে জয় পায় বাবর বাহিনী। 53 বলে 53 রান করেন রিজওয়ান। 13 রান দিয়ে 2 উইকেট শিকার করে ম্যাচ সেরা হন পাক পেসার মোহাম্মদ আমির। মুদাসসির আলী,
স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামছে ভারত। বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে গ্রুপে এর ম্যাচটি। সুপার 8 নিশ্চিতে দুদলই জয় পেতে মরিয়া। টি-20 ফরম্যাটে এই প্রথম পরস্পরের মুখোমুখি হচ্ছে ভারত ও যুক্তরাষ্ট্র। মুদাসসির আলীর আরও একটি রিপোর্ট। গ্রুপ এতে সমান পয়েন্ট হলেও রান রেটে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে ভারত। তাই দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার পর যুক্তরাষ্ট্র ভারত ম্যাচের বিজয়ী দল সুপার 8-এ পা রাখবে। দু দলই এর আগে পরস্পরকে মোকাবিলা করেনি। ভারতের ব্যাটিং বোলিং দুই বিভাগেই নিঃসন্দেহে শক্তিশালী। যদিও আগের ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে জয়টি ছিল বহু কষ্টে। এই নাসাউ কাউন্টিতে ওই ম্যাচে ব্যাটিংয়ে আসে মাত্র 119 রান। আসরে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। এবার ভারতকে হারিয়ে আরেকটি রেকর্ড গড়তে প্রত্যয়ী স্বাগতিকরা। দলের উল্লেখযোগ্য অংশই দক্ষিণ এশিয়া থেকে আগত। এর মধ্যে স্পিনার হারমিত সিং তো একসময় খেলেছেন ভারতীয় জার্সিতেই। অধিনায়ক মোনাক প্যাটেলও ভালোভাবেই জানেন ভারতীয়দের খেলার ধাঁচ। এছাড়াও অভিজ্ঞ অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন এর আগে ভারতকে মোকাবিলা করেছেন নিউজিল্যান্ডের হয়ে। নাসাউ কাউন্টি লো স্কোরিং পিচ হওয়ায় এই ম্যাচ দু দলের জন্যই রান তাড়ায় কষ্টসাধ্য। এর মধ্যে ভারত যেহেতু দুই ম্যাচ এখানে খেলেছে, সুতরাং তারা মোটামুটি এগিয়ে। আর যুক্তরাষ্ট্র অবগত তাদের নিজেদের মাঠ সম্পর্কে। এখন দেখবার পালা কে আগে পা রাখে সুপার 8-এ। মুদাসসির আলী, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার। এমপি আনার হত্যার তদন্ত বন্ধে চাপ আসছে, হচ্ছে আর্থিক লেনদেন। অভিযোগ মেয়ে ডরিনের। চাপমুক্তভাবেই তদন্ত চলছে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। রাজধানীর গাবতলীর হাটে এসেছে সর্বোচ্চ 25 লাখ টাকা দামের গরু। শাকিব খান, পরিমণি সহ তারকাদের নামের ছড়াছড়ি। বাজেটের আকার বাড়লেও বরাদ্দ বাড়ে না সামাজিক খাতে। কৃষি ভর্তুকির অধিকাংশই যায় ধনীদের পেটে। সিপিডি সংলাপে বিশ্লেষকরা। এবং কুয়েতের মানগাফে শ্রমিকদের আবাসন ভবনে ভয়াবহ আগুন। 53 জনের মৃত্যু, বহু হতাহতের আশঙ্কা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এছাড়াও সংবাদ এক নজরে দেখুন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।